তো আজকে আমাদের ক্লাস কি প্র্যাকটিক্যাল ক্লাস? তো প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য কি কেউ কি কোনো সেট নিয়ে আসছো যেটা দিয়ে আমরা প্র্যাকটিক্যাল করতে পারবো? জি বস, আমি এটা নিয়ে আসছি। গুগল পিক্সেল 5। গুগল পিক্সেল 5a। কি সমস্যা সেটটা? সেটা সম্ভবত সিপিইউতে সমস্যা। এটা পাওয়ার আইসি চেঞ্জ করেছে কিন্তু পারে না। নারায়ণগঞ্জ থেকে এটা আসছে। আমার পরিচিত লোক ছিল। আচ্ছা তো আচ্ছা আমার ওর মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তার মানে সেটটা পাওয়ার অফ হয়ে যাওয়ার পরে নারায়ণগঞ্জে দেখানো হয়েছিল, সেখানে সম্ভবত পাওয়ার আইসি চেঞ্জ করছে, কিন্তু তারপরও কাজ হয় নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা মোটামুটি একটা চ্যালেঞ্জিং কাজ। যেহেতু এটা নারায়ণগঞ্জে দেখানো হয়েছে, তো এটা আমাদের কাছে একজন স্টুডেন্ট নিয়ে আসছে, তো আমরা পর্যায়ক্রমে এটা ডায়াগনস্টিক করে প্রবলেমটি ফাইন্ড আউট করার চেষ্টা করব। এই মোবাইলটির মডেল হচ্ছে পিক্সেল 5a। মোবাইলটি আমরা মোটামুটি দেখলাম মোটামুটি ফ্রেশ আছে, সিপিইউতে এখনও কাজ করা হয়নি। সিপিইউটি মোটামুটি সিপিইউর সেকশন ফ্রেশ আছে। আর পাওয়ার আইসির এখানে পাওয়ার আইসির শেল রিমুভ করা হয়েছে। দ্যাট মিন্স এই মেইন পাওয়ার আইসি সম্ভবত চেঞ্জ করা হয়েছে, এখানে টুকিটাকি কাজ করা হয়েছে। এখন এটাতে 3টা পাওয়ার আইসি, আমরা দেখি কি কি পাওয়ার আইসি। 7150A, আর আরেকটা আছে 7250, আর তৃতীয় যেটি আছে সেটা হলো 7250B। সিঙ্গেল পাওয়ার আইসি, ডুয়েল পাওয়ার আইসি, ট্রিপল পাওয়ার আইসি, এগুলো পাওয়ার বুট সিকোয়েন্স তো আমরা জানি। তাই এখন এটার মধ্যে যেহেতু ট্রিপল পাওয়ার আইসি আছে, অর্থাৎ 3টা পাওয়ার আইসি আছে, তাহলে এই সেটটা যেহেতু নারায়ণগঞ্জ থেকে রিটার্ন আসছে, তাহলে এটা একটা চ্যালেঞ্জিং কাজ। এটা আমাদের কাজ করতে হবে রুলস অনুযায়ী, স্কিমেটিক ডায়াগ্রামের সহায়তা নিয়ে। মূলত পিক্সেলের আমাদের কাছে কোনো ডায়াগ্রাম নাই। এখন যেহেতু আমাদের কাছে ডায়াগ্রাম নাই, কিন্তু আমাদের নলেজে আছে যে আমরা ট্রিপল পাওয়ার আইসি বা ডুয়েল পাওয়ার আইসি এটা পাওয়ার সিকোয়েন্সটা কী হবে। একটা ডেট সেট আসলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কী কী চেক করতে হবে, আমরা সেই রুলস অনুযায়ী, যেহেতু আমাদের কাছে ডায়াগ্রাম নাই, তাহলে আমরা সেই রুলস অনুযায়ী এই সেটটা ওইভাবে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। আচ্ছা, এই আইসির নাম্বার হচ্ছে 725050, আর এইটা হচ্ছে 7150A। তাইলে আমরা তো পাওয়ার আইসির আগে ক্লাস করানো হয়েছে, তাই না? এখন যেটা 7250 আর 7150A, এটার মধ্যে মেন পাওয়ার আইসি কোনটা? 7250 শুধু 7250 যেটা, এটা হলো মেন পাওয়ার আইসি, তাই না? আর যেটার সাথে আলফাবেট থাকবে সেটা 7150A হইতে পারে, 7150L হইতে পারে, 6150L হইতে পারে, যেটাই থাক সেটা হবে আমাদের সেকেন্ডারি পাওয়ার আইসি, তাই না? আচ্ছা, এখন এইটা হচ্ছে 7250B। 7250 এটা কি আইসি তাহলে? বি যদি হয় সেটা হবে চার্জিং আইসি। আর যেটার মধ্যে 3টা পাওয়ার আইসি থাকবে সেই চার্জিং আইসির, এই 3টা পাওয়ার আইসির বুট সিকোয়েন্সের সিস্টেমটা কি হবে? আমাদের 7250B যেটা, এটা হলো চার্জিং আইসি। তাইলে আমরা যখন সেটে ব্যাটারি লাগাবো, এই চার্জিং আইসির কাজ হলো 3টা। একটা হলো বিপিএস জেনারেট করা, অর্থাৎ মেন পাওয়ার আইসি, সেকেন্ডারি পাওয়ার আইসি এবং মেইন পাওয়ার আইসির যে মেইন ভোল্টেজ যেটাকে বলে বিপিএস, আমরা যেটাকে বলি, সেই বিপিএস ভোল্টেজ জেনারেট করা, তাই না? দ্বিতীয়ত হলো ব্যাটারিকে চার্জ করা, এই কাজ করবে হলো 7250B। এখন আমরা এই সেটটা সুইচিং আগে চেক করবো যে সেটের সুইচিংয়ের কী কন্ডিশন। সর্বপ্রথম আমরা আগে দেখে নিব যে আমাদের ব্যাটারিতে চার্জ আছে কিনা, তাই না? আচ্ছা, তাহলে ব্যাটারিতে যদি চার্জ আছে কিনা সেজন্য আমরা মিটারের দিকে, মিটারে আমরা ভোল্টেজ কত 20-এর মধ্যে আমরা ভোল্টেজ সিলেক্ট করে নিলাম। ব্যাটারি মাপার জন্য আমরা 20-এর মধ্যে ব্যাটারি ডিসি ভোল্টেজের জায়গায় ব্যাটারি মিটার সিলেক্ট করে নিলাম। এখন আমরা আমাদের ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা দেখে নিব। আচ্ছা, কত চার্জ আছে? 3.9, তার মানে প্রায় 50%-এর উপরে চার্জ আছে আমরা ধরে নিতে পারি, তাই না? আচ্ছা, এখন আমরা দেখব যে ব্যাটারিতে তো চার্জ আছে, এখন আমরা সুইচিংটা দেখব। এখন বিষয়টা হলো, এটা তো গুগল পিক্সেল, সাধারণত গুগল পিক্সেলের ব্যাটারির কানেক্টার বা ব্যাটারির যে কানেক্টার, এগুলো পাওয়ার সাপ্লাইয়ের কেবলের সাথে থাকে না। তাহলে আমরা কি করব? যদি না থাকে, বিকল্প আমাদের ব্যবস্থা করতে হবে। সেই কারণে আমরা সিঙ্গেল যে কেবল আছে, সেই সিঙ্গেল কেবলের মাধ্যমে আমরা এটা সুইচিংটা চেক করে নিতে পারবো। আচ্ছা,
এখন তার আগে আমরা একটু দেখে নিব যে ব্যাটারি মাইনাস কোনটা, তাই না? প্লাস মাইনাস তো আমাদের দেখতে হবে। আচ্ছা, এটা কি বিপ আসছে এটার মধ্যে, তার মানে এটা হলো মাইনাস লাইন। আচ্ছা, তাহলে আমরা পাশেরটা দেখি। পাশেরটা মান আসছে, জিআর ভ্যালু আসছে কত? 373। তার মানে এইটা আমাদের পজিটিভ লাইন। তাইলে পজিটিভ লাইনের সাথে কিন্তু সাধারণত পাশের টিপি দেওয়া থাকে। দেখি আমরা টিপির সাথে লাইন আছে কিনা। এই যে পাশের টিপিতে পজিটিভের লাইন আছে, তাই না? তাইলে আমরা এই টিপিতে দুইটা কিন্তু আমরা সুইচিংটা চেক করতে পারবো। আচ্ছা, এখন আমরা গ্রাউন্ডটা এক জায়গায় লাগাই নিলাম। দেখি গ্রাউন্ডটা একজনে ধরো তো, ওই যে তুমি মনিটরে যাও। আচ্ছা, আমরা পজিটিভের এই টিপির সাথে আমাদের পজিটিভের লাইন আছে, তাই না? আচ্ছা, তাইলে আমরা এখন পাওয়ার বাটন প্রেস করলাম। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই এখানে আসো। কোনো রকম কোনো সুইচিং আছে না, এখানে অ্যাম্পিয়ার 00, অর্থাৎ আমাদের এই মোবাইলের মধ্যে কোনো রকম সুইচিং নাই। ঠিক আছে, আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নিলাম যে কোনো রকম সুইচিং নাই। আচ্ছা, ঠিক আছে। এবং অটো রিডিংও কিন্তু নিচ্ছে না, মানে সেটা যদি শর্ট সার্কিট থাকতো তাহলে কিন্তু এখানে অটো এম্পিয়ার নিত, তাই না? কিন্তু অটো এম্পিয়ার কিন্তু নিতেছে না, কিন্তু সুইচিং নাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এই মাদারবোর্ডটা বের করে তারপরে এটার মধ্যে আমরা ডায়াগনস্টিক করবো যে সুইচিং না থাকার যে কারণ সেটা আমরা একটু দেখে নিই। এখন আমরা বিটিসি কানেক্টর অর্থাৎ ব্যাটারি কানেক্টরের জিআর ভ্যালু দেখবো যে আমাদের সেটা কোনো শর্ট সার্কিট আছে কি না। যদিও আমরা পাওয়ার সাপ্লাই লাগায় দেখছি যে আমাদের কোনো অটো রিডিং নেয় না, তাই না? অটো রিডিং যদি ব্যাটারি কানেক্টর যদি শর্ট থাকতো তাহলে ডাইরেক্ট এম্পিয়ার হাই এম্পিয়ার নেয়। আর যদি সেকেন্ডারি লাইনে অর্থাৎ বিপিএস লাইনে যদি শর্ট থাকে তাহলে সেটা অল্প শর্ট থাকে, সেখানে 2-3 অটো রিডিং নিয়ে নেয়। কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো রিডিং নেয় নাই, নিছে? আচ্ছা, নেয় নাই। তাহলে এখন আমরা ব্যাটারির জিআর ভ্যালুটা দেখবো। আচ্ছা, আমাদের ব্যাটারির জিআর ভ্যালু আমরা দুইভাবে মাপি, একটা হলো রিভার্স, একটা হলো ফরওয়ার্ড। আমাদের রিভার্স ভ্যালু কত থাকবে? 300 থেকে 500 থাকবে। আচ্ছা, আমাদের এখানে কত আছে দেখি, মিটারে দেখো তো। 300, তার মানে ঠিক আছে, 370 জিআর ভ্যালু আসছে আমাদের রিভার্সে। তাইলে আমাদের আমরা ধরে নিতে পারি যে আমাদের রিভার্স ভ্যালু ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফরওয়ার্ড মাপবো। ফরওয়ার্ড কীভাবে মাপবো? আমাদের মিটারের প্রপ আমরা ঘুরাইয়া পজিটিভে দেখবো আর গ্রাউন্ড ধরবো। তাইলে এটা হবে আমাদের ফরওয়ার্ড জিআর। এখন কত আসছে? 1600 প্লাস। তার মানে আমাদের মাদারবোর্ডে কোনো রকম শর্ট সার্কিট নাই। ঠিক আছে, মিডিয়াটেক এবং কোয়ালকম দুইটার বোর্ড সিকোয়েন্স দুই রকমের। মাদারবোর্ডের যে কোনো কোয়ালকমের মাদারবোর্ডে আমরা ডাইরেক্ট ব্যাটারি লাগায়া কোনো রকম সুইচিং না করে অর্থাৎ পাওয়ার ট্রিগারিং না করে, যেমন পাওয়ার ট্রিগারিং কীভাবে হয়? দুইভাবে হয়, একটা হলো পাওয়ার বাটন টিপ দিলে, আর একটা হলো চার্জার ঢুকাইলে। এখন আমরা চার্জারও ঢুকাবো না, পাওয়ার বাটনও প্রেস করব না, শুধু ব্যাটারি লাগায়া আমরা দেখব যে পাওয়ার আইসি থেকে যেই ভোল্টেজগুলি রেগুলেট হওয়ার কথা সেটা হচ্ছে কিনা। সেটার জন্য কি হবে? সাধারণত ব্যাটারির যতক্ষণ আমরা একটা মাদারবোর্ডে লাগাবো তখন এই ব্যাটারির ভোল্টেজটাকে আমরা ব্যাটারির ভোল্টেজটা চার্জিং আইসিতে যাই ইন হবে, সেই ভোল্টেজটার নাম কি? বিবেট। আচ্ছা, বিবেট ভোল্টেজ যখন চার্জিং আইসিতে ইন হয় সেটা অটোমেটিক্যালি কোনো রকম ট্রিগারিং ছাড়াই বিপিএস ভোল্টেজ জেনারেট হয়ে মেইন পাওয়ার আইসিতে সাপ্লাই হয়ে যায়। মেইন পাওয়ার আইসিতে যখন পাওয়ার ভোল্টেজ সাপ্লাই ইন হবে, পাওয়ার বোর ভোল্টেজ ইন হবে, তখন পাওয়ার আইসি কাজ করবে। এখন আমাদের তাইলে আমরা এখন এটার মধ্যে যদি ব্যাটারি লাগাই তাহলে এখান থেকে কোনো রকম ট্রিগারিং ছাড়া আমরা কয়টা ভোল্টেজ পাবো? মিনিমাম 2টা ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজটা কি? পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন। এখানে কোয়ালকম সেলের মধ্যে এই 2টা ভোল্টেজ অটো হয়ে যাবে। তাহলে আমরা ব্যাটারি এখন লাগাই দেখবো যে আমাদের পাওয়ার বাটনের তো আমাদের কোনো সুইচিং হচ্ছে না, সেটা ওপেন হচ্ছে না। এখন পাওয়ার বাটনে কি ভোল্টেজ যায় কি না? যদি পাওয়ার বাটনের ভোল্টেজ যায় থাকে তাহলে তো পাওয়ার বাটনের লাইন ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এটা লাগাই দেখি। আচ্ছা, আমরা ব্যাটারির কানেকশন বিটিসি কানেক্টরের মধ্যে অর্থাৎ ব্যাটারি কানেক্টরের মধ্যে কানেকশন করে নিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা এটা ব্যাটারি কানেকশানে লাগাইছি। এখন আমাদের কি দেখতে হবে? এইটা হচ্ছে চার্জিং আইসি 7250B হলো চার্জিং আইসি। এই চার্জিং আইসিতে আমাদের ব্যাটারির ভোল্টেজ ইন হওয়ার পরে
অটোমেটিকলি কোনো রকম ট্রিগারিং ছাড়া এই যে বিপিএস যে কয়েলটা দেখা যেতেছে, বিপিএস কয়েলের মাধ্যমে 4 ভোল্টেজ আমাদের সাপ্লাই হবে পাওয়ার আইসির জন্য, অথবা মাদারবোর্ডের যেই জায়গায় 4 ভোল্টেজের রিকোয়ারমেন্ট থাকে, যেমন নেটওয়ার্কের আইসি, ওয়াইফাই আইসি, ব্লুটুথ আইসি, আরও বিভিন্ন অডিও সেকশন, বিভিন্ন সেকশনে যেই জায়গায় 4 ভোল্টেজ রিকোয়ারমেন্ট থাকে, ব্যাটারি লাগানোর সাথে সাথে আমাদের এইখান থেকে সেই ভোল্টেজটা 4 ভোল্টেজটা আউট হয়ে যায়। 4 ভোল্টেজটা আউট হয়ে বিভিন্ন জায়গায় ইন হয়, মেন পাওয়ার আইসিতে ইন হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের মিটারের মাধ্যমে আমরা দেখব যে আমাদের বিপিএস জেনারেট হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বিপিএস কয়েল, তাই না? এখন বিপিএস কয়েলের মধ্যে আমরা এখানে আমরা দেখি ভোল্টেজ আসে কিনা। দেখো তো মিটারে কত আছে? 3.98। আচ্ছা, 3.98। তার মানে আমরা ব্যাটারি লাগানোর পরে অটোমেটিকলি কিন্তু বিপিএস আমাদের রেগুলেট বা জেনারেট করে সাপ্লাই দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হইলো এইটা হইলো আমাদের 7250 মেন পাওয়ার আইসি। এইখানের মধ্যে কয়েল আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10টা। এই 10টা কয়েল আছে। এই কয়েলগুলোর নাম কি? বাক কয়েল। এটা হলো বাক কয়েল, তাই না? আচ্ছা, এর আগে আমরা বলছি যে বাক কয়েল যতগুলো থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10, মেইন পাওয়ার আইসির সাথে যদি 10টা বাক কয়েল থাকে, তাইলে এই বিপিএস ভোল্টেজটা 10টা মিনিমাম 10টা পিনের মধ্যে এটা ইন হবে, কারণ এক একটা বাকের জন্য এক একটা বিপিএস ভোল্টেজ ইন হবে। তাইলে আমাদের এইটাও কনফার্ম হইতে হবে যে এই যে 10টা বাক কয়েল আছে, সেই বাক কয়েলের ভিতরে আমাদের এই ভোল্টেজ ইন হয়েছে কিনা। তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে? এই মেন পাওয়ার আইসির পাশে দিয়ে আমাদের দেখতে হবে যে কয়টা বিপিএস ইন হয়েছে। তাইলে আমরা প্রথমে এইখান থেকে শুরু করি। হ্যাঁ, এখানে কয়টা? একটা পাইছি, 1 2 দুইটা হয়েছে। আচ্ছা, দেখ এবার 3টা পাইছি। আচ্ছা, তারপরে এরপরেরটা পাশেরটায় 4টা পাইছি। আচ্ছা, এখানে নাই, এখানে আচ্ছা 4টা 5টা পাইছি। এখানে আরেকটা পাইছি 5টা। আচ্ছা, এখানে আছে 6টা পাইছি না আমরা? আচ্ছা, 7টা, এখানে 7টা পাইছি, 8টা, তারপরে আরেকটা 9টা, এখানে আরেকটা পাইছি 10টা। ঠিক আছে? তার মানে আমাদের মেন পাওয়ার আইসির যে বাক কয়েল আছে 1 2 3 4 10টা বাক কয়েল গুনছি, মিনিমাম তার 10টা বিপিএস এর মধ্যে ইন হবে, কারণ এক একটা বাক কয়েল এক এক সেকশনের জন্য কাজ করে। আর বাক কয়েল সাধারণত ম্যাক্সিমাম বাক কয়েলই সিপিইউর সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, এখানে মেন পাওয়ার আইসির সাথে আমাদের এখানে যেই কয়েলগুলো বাক কয়েলগুলি থাকে, তার মধ্যে একটা থাকবে কি? হাই এলডিও, তাই না? একটা থাকবে হাই এলডিও। আর যেহেতু এটার মধ্যে ডাবল পাওয়ার আইসি আছে, 2টা পাওয়ার আইসি আছে আর একটা চার্জিং আইসি, তাইলে এটার মধ্যে লো এলডিও জেনারেট হবে কই থেকে? সেকেন্ড পাওয়ার আইসি থেকে, তাই না? তাইলে আমাদের সেকেন্ড পাওয়ার আইসি থেকে লো এলডিও জেনারেট হবে, আর মেন পাওয়ার আইসি থেকে হাই এলডিও জেনারেট হবে। তাইলে এখন আমরা মেন পাওয়ার আইসিতে ভোল্টেজ দেখছি, এখন আমরা সেকেন্ডটার মধ্যে দেখবো এখানে বাক কয়েল কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, এখন এইখানে সেকেন্ড পাওয়ার আইসিতে 11টা কয়েল আমরা দেখতে পারতেছি, কিন্তু সেকেন্ড পাওয়ার আইসিতে কিন্তু 11টাই বাক কয়েল হবে না, তাই না? এর কারণ কি? কারণ আমরা এর আগে আমরা জানি বা ক্লাসে বলা হয়েছে যে এই সেকেন্ড পাওয়ার আইসির মধ্যে, যেটার মধ্যে 3টা বা 2টা পাওয়ার আইসি থাকবে, সেকেন্ড পাওয়ার আইসির মধ্যে গ্রাফিক্সের সেকশন থাকবে।
রাইট? জি বস। গ্রাফিক সেকশন থাকবে প্লাস লাইটিং সেকশন থাকবে। তাইলে এইখানে এই যে এখানে কয়েলগুলো আছে, এই কয়েলগুলি দেখতে একরকম দেখা যাইতেছে না? জি বস। এগুলো হলো সব বাক কয়েল। এই যে 4টা কয়েল আছে, এই 4টা কয়েলে কিন্তু আলাদাভাবে দেওয়া আছে। এর মানে হইল এর মধ্যে 2টা থাকবে গ্রাফিক্সের জন্য, একটা থাকবে লাইটের জন্য, আরেকটা থাকবে বিওবি ভোল্টেজ রেগুলেট করার জন্য। আমাদের বিপিএস ভোল্টেজ সেকেন্ড পাওয়ার আইসিতে ইন হওয়ার পরে এখান থেকে বিওবি আরেকটা ভোল্টেজ অর্থাৎ সেকেন্ড বিপিএস জেনারেট হয়, তাই না? তাইলে সেকেন্ড জেনারেট করার জন্য আরও একটি কয়েল ব্যবহার করা হয়েছে। এখানে 4টা কয়েল হয়েছে ভোল্টেজের লাইনে, গ্রাফিক্স, লাইট এবং বিওবি, আর বাকিগুলো হলো বাক ভোল্টেজের জন্য। এখন আমাদের এটার মধ্যে আমরা মাইপে দেখব যে আমাদের এই সেকেন্ড পাওয়ার আইসিতে যেই কয়েলগুলো আছে প্রতিটা কয়েলের জন্য একটা করে বিপিএস ইন হইতাছে কিনা। তাইলে আমরা এখান থেকে যদি ধরি 1টা, 2, 3, হ্যাঁ 4টা, হ্যাঁ 4টা ধরো এখানে 4টা, তাই না? আচ্ছা 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তার মানে এখানে আমাদের পাওয়ার আইসির ইন সব ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন আমাদের প্রাথমিকভাবে আমরা দেখলাম যে আমাদের বিপিএস প্রডিউস হচ্ছে এবং পাওয়ার আইসিতে সাপ্লাই হয়েছে। এখন আমাদের কি দেখতে হবে? এখন আমাদের দেখতে হবে যে আমাদের এই পাওয়ার আইসি ঠিকমতো কাজ করতেছে কিনা। এখন পাওয়ার আইসি তো অলরেডি মেইন পাওয়ার আইসি চেঞ্জ হয়েছে, তাই না? এখন আমরা দেখব যে পাওয়ার আইসির কাজ ঠিক আছে কি, পাওয়ার আইসিতে কোনো ফল্ট আছে কিনা। যদি ফল্ট থাকে তাহলে আমরা পাওয়ার আইসি কাজ করব। আগে আমরা ডায়াগনস্টিক করে দেখব এখন এদিকে। আচ্ছা, তাহলে সেকেন্ড পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ আমরা অ্যাকুরেট পাইছি, তাই না? আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে আমাদের মেইন পাওয়ার আইসি। এখন রুলস অনুযায়ী এইখানে বিপিএস ইন হওয়ার সাথে সাথে অটোমেটিক পাওয়ার কিয়ের জন্য 1.7 এবং মাইনাস ভলিউম বাটনের জন্য 1.6 বা 7 এই ভোল্টেজ অটোমেটিক জেনারেট হবে। যদি সেটা ঠিক হয় তাহলে আমরা একটা ধারণা করতে পারবো যে আমাদের পাওয়ার আইসি মোটামুটি কাজ করতেছে, তাই না? একদম ভালো আছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু কাজ করে কিনা সেটা আমরা একটা ধারণা করতে পারবো। আচ্ছা, এই 4টা হলো আমাদের পাওয়ার কি এবং ভলিউম কি এর 4টা বাটন, একটা মাইনাস আর 3টা পজিটিভ। এখানে আমাদের কোয়ালকমের বোর্ড সিকোয়েন্স অনুযায়ী সেখানে 2টা ভোল্টেজ অটোমেটিকলি চলে আসবে কোনো রকম টিগারিং ছাড়া, পাওয়ার টিগারিং ছাড়া, অর্থাৎ চার্জার না ঢুকাইয়া বা পাওয়ার বাটন টিপ না দিয়া, অর্থাৎ অফ কন্ডিশনে আমরা যে 2টা ভোল্টেজ পাবো সেটা আমরা দেখবো যে এখানে সে ভোল্টেজ আছে কিনা। আচ্ছা, এখানে আমরা কত পাইছি? 1.7। তার মানে আমরা কিন্তু এখন সেট কিন্তু আমাদের অফ কন্ডিশনে আছে, শুধুমাত্র ব্যাটারি কানেকশন দিছি, তাই না? তার মানে একটা ভোল্টেজ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, পাওয়ার কি এর ভোল্টেজ আমরা পেয়ে গেছি। আচ্ছা, তারপরে এটাতে নাই, এটা সম্ভবত গ্রাউন্ড। আচ্ছা, এটাতেও নাই, মিনিমাম 2টাতে থাকে আমরা জানি। আচ্ছা, এই যে পেয়ে গেছি আমরা আরও একটা, তার মানে এটা কত পাইছি? 1.6। তাহলে এটা হলো 1.7 আর পাশেরটা হচ্ছে 1.6, অর্থাৎ আমাদের মেইন পাওয়ার আইসি যে কাজ করতেছে তার ঠিক আছে, তার অলরেডি একটা আমরা মানে প্রমাণ একটা পাইছি, কিন্তু এতে আমরা কনফার্ম না যে আমাদের পাওয়ার আইসিটা ভালো আছে। এখন আমাদের কি চেক করতে হইব? আমাদের এখন চেক করতে হবে, এখন আমরা কি করব? চার্জার ঢুকাবো। চার্জার যখন আমরা ঢুকাবো, চার্জার ঢুকানোর পরে আমাদের এই যে কয়েলগুলো আছে, বাক কয়েলগুলি আছে, সেই বাক কয়েলের মধ্যে আমাদের ভোল্টেজ আউটপুট হয় কি না, সেকেন্ড পাওয়ার আইসি থেকে এবং মেন পাওয়ার আইসি থেকে বাক কয়েল ভোল্টেজ জেনারেট হয় কি না এবং সেটা স্টেবল কি না। যদি এখান থেকে ভোল্টেজ জেনারেট হয় তাহলে আমরা ধরে নিব যে আমাদের পাওয়ার আইসি ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব? চার্জার ঢুকাবো। আমরা এখন চার্জার ঢুকাবো সেটে। হ্যাঁ, আমরা চার্জার ঢুকাইছি। আমাদের এইখানে
চার্জারে যে ইন্ডিকেট করতেছে তাই না, 6 নাম্বার পোর্টের মধ্যে চার্জার ইন্ডিকেট করতেছে, কিন্তু এম্পিয়ার কত, এম্পিয়ার হলো 0.6, তাইলে এটা তো স্বাভাবিকভাবে চার্জ হচ্ছে না তাই না। একটা রানিং সেটে মিনিমাম 1 এম্পিয়ার 2 এম্পিয়ারে চার্জ হয়, যেহেতু এইটা 0.5 এম্পিয়ার নিতেছে, তার মানে আমাদের সেটটাতে চার্জ হচ্ছে না বা সেটটা বুটিং করতে পারতেছে না, সেট টোটালি বুটিং হচ্ছে না, লো বুটিংয়ে আছে। তার মানে সেটটা যে রান হচ্ছে না তার একটা প্রুফ আমরা কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি তাই না। সেট যদি রানিং থাকতো তাহলে কিন্তু এখানে চার্জার এম্পিয়ারটা 1 অথবা 2 আসতো। 1.7 আছে, ভোল্টেজ আছে কত, 0.6 তাই না। 0.6 আচ্ছা, তারপরেরটা আসো, এরপরেরটা আছে না 5. 0.5 আচ্ছা, পরেরটায় আছে তাই না। জি বস। তারপরেরটা আছে, ভোল্টেজ আছে। আচ্ছা, তারপরেরটা আছে, এরপরেরটা ভোল্টেজ আছে। আচ্ছা, তারপরে এটাও আছে। আচ্ছা, এরপরেরটা এটাতেও আছে। আচ্ছা, এরপরেরটা এটাতে আছে। এটাতে কত আছে দেখো তো, মিটারে দেখাও, মিটারে দেখাও 1.9। দ্যাট মিনস এইটা হাই এলডিও বলতে পারি আমরা তাই না, মানে 2.05 অথবা 1.9, মানে এটা হাই এলডিওর মধ্যে আছে। আচ্ছা, 1.9 থেকে হ্যাঁ, ইয়ে আছে। আচ্ছা, তারপরে এটাতে এটাতে নাই, এটাতে ভোল্টেজ নাই। কেন নাই? কারণ হলো এটা মডেমের বাক কয়েল, মডেম বাক কয়েলে তো থাকবে না তাই না। মডেমের ভোল্টেজ তখনই আসবে যখন আমরা সিম লাগাবো, সিম লাগাবো যখন, তখন সেট রান বুটিং করবে, তারপরে মডেমেরটা আসবে। তার মানে এখানকার বাক কয়েলেরগুলো আমরা সবগুলিতেই ভোল্টেজ পাচ্ছি তাই না। আমাদের মেন পাওয়ার আইসিতে বাক কয়েলের মধ্যে একটা থাকবে হাই এলডিও 2.0 যে ভোল্টেজ থাকবে সেটাও আমরা পাইছি, বাকিগুলি সবগুলিতে ভোল্টেজ কম বেশি আছে। আর বাক কয়েলের ভোল্টেজ হলো 0.6 থেকে 1.2 পর্যন্ত। এটা যদি আমরা পাই তাহলে আমরা ধরে নেব যে বাক কয়েলের ভোল্টেজ সাপ্লাই ঠিক আছে তাই না। আচ্ছা, এখন আমরা যাব হলো দ্বিতীয়টার মধ্যে, আমাদের সেকেন্ডারি পাওয়ার আইসিতে আমরা দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে আমরা ভোল্টেজ পাই গেছি, এটা হলো বিওবি ভোল্টেজ আমরা এটার মধ্যে পেয়ে গেছি। আচ্ছা, তারপরেরটা আসো, এরপরেরটা ভোল্টেজ নাই। কেন নাই? কারণ এটা হলো গ্রাফিক্সের কয়েল তাই না। আর যেহেতু এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে কানেকশন না হইলে এবং ডিসপ্লে এলসি মোবাইল বুটিং না হওয়া পর্যন্ত ভোল্টেজ আসে না তাই না। আচ্ছা, তারপরেরটা আমরা ভোল্টেজ পাইছি। আচ্ছা, এটা আছে, এরপরেরটাও আছে। আচ্ছা, মোটামুটি সবগুলিতেই ভোল্টেজ আছে। আচ্ছা, তাইলে প্রথম মানে মেন পাওয়ার আইসি এবং সেকেন্ডারি পাওয়ার আইসির ভোল্টেজ, বাক ভোল্টেজ আমরা ঠিকমতো পাইছি। এবং তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে যা যা চেক করার আমরা সব চেক শেষ করছি। যেমন আমরা অফ কন্ডিশনে ব্যাটারি লাগাই দেখছি পাওয়ার আইসি থেকে ভোল্টেজ রেগুলেট হয় কিনা, সেটা আমরা ওকে পাইছি। আচ্ছা, সেকেন্ড যেটা আমরা চার্জার ঢুকায়া বাক কয়েলের সবগুলো ভোল্টেজ আমরা মাইপা সবগুলো ওকে পাইছি। লো ভোল্টেজ হচ্ছে, হাই ভোল্টেজ হইতেছে, হাই এলডিও হইতেছে, সিপিওর সাথে বাক কয়েলের যে ভোল্টেজগুলো সবগুলো সাপ্লাই ঠিক আছে। কিন্তু সেটের প্রবলেম কি, আমরা চার্জার ঢুকাইছি, চার্জার ঢুকানোর পরে অ্যাম্পিয়ার কত নেয় 0.5, অর্থাৎ সেট লো বোটিংয়ে থাকার কারণে চার্জারে অ্যাম্পিয়ার নিতে পারতেছে না। আবার সুইচিং ধরলে সুইচিং নাই, টোটালি নাই। তাইলে আমরা ডায়াগনস্টিক করে যেটা বুঝতে পারতেছি যে এইটা প্রসেসর রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনাই 90%। তাইলে এখন পাওয়ার আইসি তো ইতিমধ্যেই চেঞ্জ করা হয়েছে, আর পাওয়ার আইসি আমরা চেঞ্জ করবো না। কারণ হলো পাওয়ার আইসি অফ কন্ডিশনে অন কন্ডিশনে দুইভাবে আমরা চেক করে দেখছি যে পাওয়ার আইসির কাজ পাওয়ার আইসি করতেছে, তারপরে পাওয়ার আইসি ঠিক আছে। এখানে পাওয়ার আইসির কোনো ফল্ট পাওয়া যায় না, শর্ট পাওয়া যায় না, এই ভোল্টেজ সব কিছু সাপ্লাই যেহেতু ঠিক আছে, তাইলে এখন আমরা প্রসেসরে কাজ করতে পারি। যে কোনো একটা সেট আমাদের হাতে আসলেই আমরা ধাম করে প্রসেসর খুলতে পারবো না, কারণ প্রসেসর একটা সেন্সিটিভ জিনিস। প্রসেসরে খুব হার্ড গ্লু দেওয়া থাকে, প্রসেসরের একটা পিন নষ্ট হয়ে গেলে ওই প্রসেসর বাদ, মাদারবোর্ডের প্রিন্ট উঠে গেলেও সেটাও করতে অনেক সমস্যা হয়। যেই কারণে
আমাদের যে কোনো একটা ডেট সেট আসলে আমাদের প্রাথমিকভাবে রুলস অনুযায়ী A to Z আগে আমাদের যা যা চেক করার সব কমপ্লিট হইলেই তারপরে আমরা প্রসেসরে যাইতে পারবো, তাই না? এখন আমাদের এই মডেলের সবগুলো প্রসেস আমরা কমপ্লিট করছি, এখন আমরা এটা প্রসেসরে কাজ করব। ফোন এবং মেসেঞ্জারের মাধ্যমে অনেকে মোবাইল সার্ভিসিং কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন। আপনারা অবগত আছেন, বিগত 2005 সাল থেকে রিপেয়ারিং সেক্টরে মোবাইল হসপিটাল সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে। এই দীর্ঘ সময়ে মোবাইল হসপিটাল থেকে অসংখ্য স্টুডেন্ট মোবাইল সার্ভিসিং কোর্স করে দেশ এবং বিদেশে সুনামের সাথে তাদের কেরিয়ার বিল্ড আপ করেছে। ব্যক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন কোর্স বন্ধ ছিল। বর্তমানে কোর্স পুনরায় চালু করা হয়েছে। মাত্র 2 থেকে 3 জন ব্যাচ করে মোবাইল হসপিটালে হাতে কলমে যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়। যেহেতু আমাদের আসন সংখ্যা সীমিত, যারা অ্যান্ড্রয়েড এবং আইফোনে অ্যাডভান্স লেভেলে মোবাইল সার্ভিসিং কোর্স করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আগাম বুকিং এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। বন্ধুরা, আপনারা অবগত আছেন, বর্তমান সময়ে 80 থেকে 90% মানুষ স্মার্টফোন ব্যবহার করে থাকে। স্মার্টফোন ব্যবহার করাকালীন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন সাডেন মোবাইল ফোনটি অফ হয়ে যাওয়া, ব্যাটারিতে চার্জ নাও থাকা, হাত থেকে পড়ে ডিসপ্লে ফেটে যাওয়া, অথবা সিম অ্যাক্টিভ না হওয়া, নেটওয়ার্ক প্রবলেম, অডিও প্রবলেম, ওয়াইফাই প্রবলেম, আরও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের শখের স্মার্টফোনটিতে এই জাতীয় কোনো টেকনিক্যাল ফল্ট দেখা দিলে আমরা প্রাথমিকভাবে প্রেশারিতে পড়ে যাই, কোথায় সার্ভিস করাবো, সার্ভিস ওয়ারেন্টি পাবো কিনা, জেনুইন পার্টস পাবো কিনা, অথবা আমার মূল্যবান সেটটি যিনি সার্ভিস করবেন তিনি অভিজ্ঞ কিনা। আপনার এই সব সমস্যার সমাধান পাবেন মোবাইল হসপিটালে। বিগত 2005 সাল থেকে সততা ও আন্তরিকতার সহিত মোবাইল হসপিটাল আপনাদের সেবা দিয়ে আসছে। এই দীর্ঘ সময়ে সেবার মাধ্যমে মোবাইল হসপিটাল অর্জন করেছে আপনাদের আস্থা, ভালোবাসা এবং সুনাম। তাই আপনার স্মার্টফোনের যে কোনো ধরনের প্রবলেমের জন্য নিশ্চিন্তে চলে আসুন মোবাইল হসপিটালে। আমরা মাদারবোর্ডের যে কোনো কাজের জন্য 1 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি উইথ জেনুইন পার্টসের নিশ্চয়তা। যারা মোবাইল হসপিটালে সার্ভিস করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ফোন অথবা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করলে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে থাকি। এছাড়া সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার বাদে যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন। Sorry ass DJ. You can get some. Sorry ass DJ. You can get some.